রিদি রাগে ঠোঁট চাপলো, এমনিতে মাথা ধরে আছে, তার উপর তানভীরের এমন কথা মাথাটা ফেটে যাচ্ছে। সে কিছু বলার আগে পাশে বসা আহিয়া একটু তাচ্ছিল্যে হাসি দিয়ে বলে উঠল, মীর হাউসের বউরা এমন পায়ের উপর পা তুলে বসে থাকে বেয়াই। আপনাদের ওই গাইয়া শ্বশুর বাড়ির মতো না যে বউকে খাটাবে। কিছু খেতে ইচ্ছে করলে কাজের লোক আছে, বলেন এনে দিবে। গাইয়া বলে অপমান করবেন না বিয়ান। কে বলে কে জানে কার ভাগ্যে কি আছে। আজ আপনি 5 তলায়, কালকে ভাসতলায়। এমনও আছে গাইয়া জামাইও থাকতে পারে। আহিয়া দাঁড়িয়ে পড়ল, চোখে খানিক বিদ্যুতের ঝলক, মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, আমার ভাগ্যের চিন্তা আপনাকে করতে হবে না। নিজের চরকায় তেল দেন, পরে চরকা না ঘুরলে মেয়ে পাবেন না। তানভীর ভাব নিয়ে সোজা হয়ে বসলো। মেরুন রঙের পাঞ্জাবি তার ফর্সা গায়ে ফুটে আছে। সে কলার ঠিক করে খুব গর্বের সাথে বলল, এই তানবীর আহমেদের জন্য মেয়ের মায়েরা পর্যন্ত পাগল, আর আপনি বলছেন মেয়ে পাবো না? হা! আইয়া তাচ্ছিল করে উঠল। হ্যাঁ, কপালে মেয়ের মায়েরাই ছুটবে, মেয়ে আর ছুটবেন না। এবার রিদি সহ আদিবা আর মাহিয়া শব্দ করে হেসে উঠল। আদিবা আর মাই তো হেসে লুটোপুটি খাচ্ছে। তানভীরের মুখটা গম্ভীর হয়ে গেল, ঈশানীর দিকে তাকিয়ে বলে উঠল, ঈশানীপু, এত বড় অপমান! আমি আর এক মুহূর্ত থাকবো না এই বাড়িতে, এখনই চলে যাব। আর বলেই নাটকীয় ভঙ্গিতে লাফিয়ে দাঁড়িয়ে পড়ল। সবার দিকে একবার একবার করে তাকিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতে সামনে দাঁড়িয়ে আছে সিরিয়াস আহাত রাজার কালো রঙের ভয়ানক কুকুরটা। সবুজ চোখ দুটো তুলে হঠাৎ তাকালো তার দিকে। তানভীর সেই দৃষ্টি দেখে ভরকে গেল, নিজেকে সামলাতে না পেরে থাপ্পাস করে পড়ে যায় মেঝেতে। এবার সবার হাসির শব্দ আরোই বেড়ে গেল। আইয়া হাসতে হাসতে হাত বাড়িয়ে বলল, যতই হোক বিয়াই, আপনি তো আমাদের মেহমান। সোফা থাকতে এমন মেঝেতে বসে আছেন, ভালো দেখাচ্ছেন না, উঠে আসুন। তানভীরও সুন্দর করে হাত বাড়িয়ে দিল, কিন্তু নিজে না উঠে এক ঝটকে আহিয়াকেও মেঝেতে টেনে ফেলে দিল। হঠাৎ টান দেওয়াতে আহিয়া নিজেকেও সামলাতে পারল না, ধপ করে পড়ল পাশে স্বাভাবিকভাবেই। তবে সেই মুহূর্তটা একটা বজ্রধ্বনির মতো অস্বাভাবিক কণ্ঠে ভেসে এলো। মাহি, সবার চোখ একসাথে ঘুরে গেল মূল দরজার দিকে। দরজার সামনে দাঁড়িয়ে আছে আদনান, চোখে উদ্বেগ, মুখে টান টান রাগ, শিরায় শিরায় দুশ্চিন্তা। সে ছুটে এসে ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে দিয়ে সোজা আহিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার কণ্ঠটা কেমন নরম অথচ কাঁপা। তুই ঠিক আছিস? লাগেনি তো? হাতটা দেখি কোথায় লেগেছে। বেশি ব্যথা পেয়েছিস? আদনানের এমন কাণ্ড দেখে তানভীর, ঈশানী আর রিধি একে অপরের দিকে তাকালো। আহিয়া সবার দিকে তাকে বুঝতে পারলো এই মুহূর্তের ওজন। সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ওড়না ঠিক করে বলল, আমি ঠিক আছি আদনান ভাই। আদনান জায়গায় বসেই রইল। তানভীরও সুযোগ পেয়ে বলল, আরে ভাই, আমরা তো মজা করছিলাম। আদনান চোখ রাঙিয়ে তাকালো। ও কি তোমার ব্যান্ড লাগে যে মজা করছো? হ্যাঁ, বেআইন তো লাগে। জাস্ট শাট আপ। আদনানের মুখে আরো শক্ত হয়ে গেল। উঠে ব্যাগ তুলে নিয়ে আহিয়ার দিকে তাকালো। আহিয়ার রিধির পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। এতক্ষণ দুষ্টুমি করলেও এখন যেন ভেজা বেড়াল। আদনান সেটা বুঝতে পারলো, ঠান্ডার স্বরে বলল, আহি, উপরে আয়। আদনান পা বাড়াতে আহিয়া বিস্মিত হয়ে বলল, কেন? আসলে রিধি অসুস্থ, আমি ওর কাছে আছি তো। ওকে রেখে গেলে ভাইয়া বকা দিবে। আদনান আজ চোখে রিধির দিকে তাকালো। রিধি তখন তার দিকেই তাকিয়েছিল। দ্রুত নজর সরিয়ে নিল, চোখ পিটপিট করে আহিয়াকে বলল, কিছু হবে না, তুই যা, বুবু আছে তো। আদনান আবারও আহিয়াকে দৃঢ় গলায় বলল, ওষুধ দেবো, সেটা এসে নিয়ে যা। এই বলে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আহিয়া একটু ইতস্তত করে পিছু নিল। তানভীর এবার মেঝেতে দুই হাঁটু ভাঁজ করে বসলো, গালে হাত রেখে বলল, ধলা ডাক্তার এমন করলো কেন? ঈশানী রিদির দিকে তাকে ফিসফিস করে বলল, হৃদি, আমার মনে হয় আদনান মীর আহিয়াকে ভালোবাসে। দেখলি না কেমন আচরণ করলো? চোখ মুখ পুরো পাল্টে গেল। সত্যি বলতে রিধিও সেই দৃষ্টি দেখেছে, একটা অদ্ভুত তীব্র উদ্বেগ। কেবল ভাইসুলভ নয়, কিছুটা বেশি, অনেক বেশি। তবুও সে এড়িয়ে গেল। আহিয়ার সাথে কথা না বলে তো আর কিছু বলা যাচ্ছে না। সে ধীরে বলল, আরে না, তেমন কিছু না। আদনানের কোনো বোন টোন নেই তো, তাই আহিয়াকে। তুই যতই বলিস হৃদি, আদনান মীরের চোখের ওই দৃষ্টি উদ্বেগ বোনের জন্য ছিল না, এটা অন্য কিছু। ঈশানী দৃঢ়তার সাথেই বলায় রিধিও আর কোনো অজুহাত দিল না।
শুধু সিঁড়ি বেয়ে উঠতে থাকা আদনান আর আহিয়ার দিকে তাকিয়ে রইল, মনে মনে ভাবলো আজকে আহাদ রাজা আসলে আসল সত্যিটা জিজ্ঞেস করব। সে কি এসব বিষয়ে অবগত? আদনান কি আসলেই আহিয়াকে বোন ছাড়া অন্য চোখে দেখে? যদি তাই হয় তাহলে আমাকে বিয়ে কেন করতে চাইলো? ওপরে নিচের রুমে এসে আদনান যেন নিজের ভেতরের দম বন্ধ করা ঝড়টা আর ধরে রাখতে পারলো না। কাঠের ভারী দরজাটা সে প্রায় লাথি মেরেই খুলে ফেললো। দরজার ফ্রেম প্রচণ্ড ধাক্কায় কেঁপে উঠল। ভিতরে ঢুকে সে হাতের ব্যাগটা বিছানায় ছুঁড়ে মারল। তার নিঃশ্বাস এখন দ্রুত, বুকটা উঠছে আর নামছে, যেন বহুদিন জমে থাকা অগ্নিগোলক তার ভেতরে ফুঁড়ে উঠেছে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আহিয়া ভয়ে আর লজ্জায় কুঁচকে দাঁড়িয়ে আছে। ভেতরে আসার সাহস তার হচ্ছে না। দরজার ঠিক পাশের দেয়ালে লাগানো ছোট্ট লবণ মাখা আলোতে মুখটা অস্বস্তিতে ফ্যাকাশে লাগছে। আদনান শার্টের কলার দুটো বুতাম খুলে ফেলল, হাতে তালু দিয়ে গলার অংশটা টেনে আলগা করলো যেন ঠিকঠাক শ্বাস নিতে পারে। তীব্র উত্তেজনা আর তার কঞ্চনালী পর্যন্ত টান টান। কিন্তু দরজার বাইরে আহিয়াকে এক জায়গায় স্থির হয়ে থাকতে দেখে তার মেজাজ আরোই খারাপ হয়ে গেল। এক গম্ভীর একটা অগ্নি মাখা স্বর বেরিয়ে এলো, ওখানে দাঁড়িয়ে কি তামাশা দেখছিস? ভেতরে আয়। আহিয়া দনুমনু করে যে ঠান্ডা পানিতে পা দেবে কিনা ভাবছে, অবশেষে ছোট ছোট পা ফেলে ভেতরে ঢুকলো। দরজার কাছে এসে মাথা নিচু করে দাঁড়ালো, চিবুকটা প্রায় বুক ছুঁই ছুঁই। হঠাৎ আদনান এক অপ্রত্যাশিত কাণ্ড করে বসলো, যা আহিয়া কল্পনাও করেনি। আহিয়াকে ঝট করে দু হাতে ধরে পেছনে দেয়ালে ঠেস দিয়ে ধরলো। আহিয়া স্তব্ধ হয়ে তাকিয়ে আছে, চোখ বিস্ফোরিত। আদনানের শ্বাস বুকের ভেতর থেকে হাঁপ ধরে ধরে বেরিয়ে আসছে। ওই ওই তানভীরের সাথে এত ঘেঁষাঘেঁষি করছিস কেন? এত কিসের পীড়িত তোর ওর সাথে? বল। আদনানের এমন কথা শুনে আহিয়া স্তব্ধ হয়ে সেই প্রথম আদনানকে এভাবে কথা বলতে শুনছে। তার বুক কেঁপে উঠল, উষ্ঠজোড়া হা হয়ে আছে, কথা আটকে গেছে। তাকে চুপ থাকতে দেখে আদনান তার দুবাহু আরো শক্ত করে চেপে ধরল। যন্ত্রণায় আহিয়ার দেহ কেঁপে উঠল। আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি আহি, এত কিসের কথা তোর তানভীরের সাথে? আমরা তো শুধু মজা করছিলাম, আর কিছু না। কাপা কণ্ঠে বলল আহিয়া, কিন্তু কথাটা শেষ হতে আদনান বজ্র গর্জনের মতো গর্জে উঠল। কিসের মজা? হ্যাঁ, আমি আসলে তো আমার সামনে তোর মুখ দিয়ে একটা কথাও বের হয় না। 3 বার জিজ্ঞেস করলে একবার উত্তর দিস। কেন আহি, আমার বেলায় এমন কেন? আহিয়ার চোখের পাতা কাঁপছে, চোখ ঝাপসা। আদনানের হাত তার বাহুতে চেপে বসেছে। আহিয়া কম্পিত গলায় বলল, আপনি তো এসব পছন্দ করেন না, সবসময় গম্ভীর চুপচাপ থাকেন, তাই। আমি সবসময় এমন ছিলাম না আহি। আমি আগে তোদের সাথে আড্ডা মাস্তি মজা করতাম না, এখন তোরা আমায় এমন বানিয়েছিস, বিশেষ করে তুই। এই অন্যায় অভিযোগে আহিয়ার ঠোঁট কেঁপে উঠল। আমি কি করেছি? আমাকে অযথা দোষারোপ কেন করছেন? এখন সবকিছুর জন্য আমি দায়ী? হ্যাঁ, তুই ছাড়া আর কে? তোর ভাইয়ের থেকে তোর অবদান বেশি আমাকে এমন বানানোর পেছনে। আহিয়া এক মুহূর্ত তাকিয়ে রইল আদনানের দিকে। তার ভীষণ কান্না পাচ্ছে। আদনানের এমন আচরণ অসহ্যনীয়। সে চোখ চেপে কান্না সংযত করে বলল, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। সে নিজের বাহু ঝটকা মেরে আদনানের হাত থেকে ছাড়িয়ে নিল। ঘুরে দরজার দিকে পা বাড়াতে পেছন থেকে বরফ ঠান্ডা কণ্ঠস্বর। কোথায় যাচ্ছিস? আহিয়া দাঁড়ালো, দাঁড়িয়ে পড়লো, ঘাড় পাকিয়ে আদনানের দিকে তাকে বলল, নিচে। আর এখানে থাকবো না, এক মুহূর্তও না। এরপর যা হলো তা আহিয়া কল্পনাও করতে পারেনি। আদনান ঝড়ের মতো এগিয়ে এসে তার হাত ধরলো শক্ত করে, এতটাই শক্ত যে আহিয়ার নিঃশ্বাস থমকে গেল। এক প্রকার টেনে হিসেবে তাকে নিয়ে গেল ভেতরে। বেডসেট টেবিল ড্রয়ার খুলে ছোট্ট একটা ধারালো ছুরি বের করলো। এক মুহূর্ত না ভেবে ছুরিটা আহিয়ার হাতের মুঠোয় ধরিয়ে নিজের বুকটা চেপে ধরল। তার কণ্ঠ যেন কাটা ছেঁড়া নিঃশ্বাস হয়ে বেরোতে লাগলো। যাওয়ার আগে আমাকে বাকিটুকুও শেষ করে দিয়ে যায়। আমি ক্লান্ত আহি, অনেক বেশি ক্লান্ত, আর পারছি না, বিলিভ মি। আহিয়া হতবাক দৃষ্টিতে দেখছে আদনানের বুকে ছুরির
আগাটা গেথে গেছে, ত্বক ফুঁড়ে বেরিয়ে এলো কেঞ্চিত লাল রক্ত। আকাশি রঙা শার্টে ছোপ ছোপ রক্ত ফুটে উঠলো। আহিয়ার দম আটকে গেল, দুনিয়া যেন দূরে উঠলো। যখন বোধগম্য হলো সে ঝটকা মেরে ছুরিটা ছুঁড়ে ফেললো দূরে। চোখ টলমল করলো, কয়েক ফোঁটা অশ্রু পড়ল। শুষ্ক খসখসে ঠোঁট ভিজিয়ে ভিজিয়ে নিল। তার দৃষ্টি আটকে আছে আদনানের বুকে। কেমন যেন একটা টান তৈরি হচ্ছে ভেতরে, দ্রুত, অজানা, তীব্র। আদনানের বুকে মাথা রেখে খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সাহস হলো না। সামনে হাত বাড়িয়ে কাপা আঙুলে তার ক্ষতটা ছুঁয়ে দেখতে চাইল। বিহ্বল স্বরে বলল, এটা কি করছেন আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেছে? এটা কেন করলেন আদনান ভাই? আহিয়া এগোতে আদনান পিছিয়ে গেল কয়েক ধাপ, আহত স্বরে বলল, মানবতা দেখাতে হবে না। যেতে চেয়েছিলি না, চলে যা। আর 2 সেকেন্ড থাকলে আমি এমন কিছু করে ফেলবো যা তোর জন্য খারাপ হবে। সো গেট লস্ট। আহিয়া অবাক, ব্যথিত, কিংকর্তব্য বিমুখ হয়ে তাকিয়ে রইল আদনানের। আজকে তার ভীষণ অচেনা লাগছে, কিন্তু তবুও কেন জানে অদ্ভুত আকর্ষণ, অদ্ভুত টান, কষ্ট আর ভালো লাগা মিশে জট পাকাচ্ছে ভেতরে তার। আর সহ্য করতে পারল না, এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আদনান স্থির হয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। চোখে এক ধরনের শূন্যতা বিড়বিড় করে আওড়ালো, সবকিছুরই নাকি একটা শেষ আছে। তাহলে আমার অপেক্ষার প্রহর শেষ হয় না কেন? কেন শেষ হয় না এই যন্ত্রণাগুলো? নিচের হল ঘরে নরম লাইটগুলোর আলো ঝাপসাভাবে পড়েছে মার্বেল ফ্লোরে। সোফার এক কোণায় গুটিসুটি হয়ে বসে আছে হৃদিতা। ঈশানীরা এখনই বেরিয়ে যাবে। হৃদিতার কোলে বসা মাহির গাল দুটো চেপে ধরে হালকা আদর করলো, আবার দুটো হামিও দিল। হালিমা বেগম কতবার করে বলেছে আজ যেন ঈশানীরা না যায়, কিন্তু ঈশানী অমত করেছে, বিভিন্ন অজুহাতও দিয়েছে না থাকার। হালিমা বেগম কতক্ষণ বা আর বলবে? ঠিক তখনই মূল দরজা পেরিয়ে ভেতরে ঢুকলো আফরোজা শেখ। সাদা শাড়ির উপর কালো পাড়, হাতে কালো উকিল কোট আর ব্যাগ, মুখে প্রচণ্ড ক্লান্তির ছাপ, চোখে কিন্তু দৃঢ়তা। হলঘরের মাঝামাঝি আসতেই তাকে দেখে ঈশানী দাঁড়িয়ে পড়ল। ঋতুতাও ভদ্রভাবে উঠে দাঁড়ালো। ঋতু দ্রুত দৌড়ে এসে আফরোজা শেখের হাতের ব্যাগ আর কোটটা নিয়ে নিল। আফরোজা শেখ তাদের দেখতেই এক মলিন হাসি ফুটিয়ে তুললেন। ক্লান্তি ভেদ করে তার মুখে উজ্জ্বলতা জেগে উঠল। ঈশানী স্বভাবত সালাম দিল। তিনিও উত্তর নিয়ে ধীর পায়ে নিজের পরিচিতি চেয়ারে গিয়ে সুইটা এলিয়ে দিলেন। ঈশানী সোফার পাশ থেকে ব্যাগটা তুলে নিতে নিতে রিদিতাকে উদ্দেশ্য করে বলল, আমরা এবার আসি। তোর ভাইয়া বাহিরে অপেক্ষা করছে, দেরি হয়ে যাবে আবার। তুই সাবধানে থাকিস, তোর তো আবার কিছু হলেই অজ্ঞান হয়ে যাওয়ার স্বভাব আছে। রিদিতা কণ্ঠ নিচু করে ছোট্ট করে বলল। আচ্ছা। আফরোজা শেখ সেদিকে তাকে নিজের দৃঢ় স্বরে বললেন, সে কি, তোমরা চলে যাচ্ছ? হৃদিতা, তুমি ওদের বলনি থাকতে? জি বলেছি। আফরোজা শেখ ফিউচিয়ে তাকালেন। এটা কেমন হলো? তোমরা এভাবে চলে গেলে তো হৃদিতারও খারাপ লাগবে। থেকে যেতে পারতে না? হালিমা, তুমি ওদের বলনি? হালিমা বেগম উত্তর দেওয়ার আগে ঈশানী ব্যস্ত স্বরে সাফাই দিল, না আন্টি, আজকে আর থাকতে পারবো না। আসলে মাহির বাবার অফিসে একটু চাপ চলছে, আর মাহিরও টিউশন আছে। আবার অন্য একদিন আসবো। আফরোজা শেখ ভারী নিঃশ্বাস ফেললেন। তার ক্লান্ত চোখে সামান্য আক্ষেপ জমে উঠল। তাহলে আর কি বলবো, কিন্তু থেকে গেলে খুশি হতাম। তখনই পাশ থেকে তানভীর বলে উঠল, ঠিক আছে, আমি তাহলে থেকেই যাচ্ছি। আপনাদেরকে কষ্ট দিয়ে আমি চলে যেতে চাই না। ঈশা, নিপু, তুই বরং সুমন ভাইয়ের সাথে চলে যা। চল, তোদেরকে আগায়া দিয়ে আসি। তার কথা রিদিতা কপাল কুঁচকে তাকালো, ভাবলো এখন এই বান্দর এখানে থেকে আবার কি কি কাণ্ড করে কে জানে। আফরোজা শেখ আর কিছু বললেন না। ঈশানী সবার কাছে বিদায় নিয়ে বাইরে। তানভীরও তাদের এগিয়ে দিতে চলে গেল। আফরোজা শেখ সবে মাথা পেছনে ঠেকে চোখ বন্ধ করে ক্লান্তি দেহটাকে একটু আরাম দেওয়ার চেষ্টা করলেন। এমন সময় একটা মোলায়েম স্বর ভেসে এলো, আম্মা, আপনার পানি। আফরোজা শেখের সেই ডাকে অন্তর ভিজে এলো। কি মধুর ডাক! সে ধীরে ধীরে চোখ খুলে দেখলেন রিদিতা ঠান্ডা পানি ভর্তি
গ্লাস হাতে তার দিকে বাড়িয়ে ধরে আছে। আফরোজা শেখকে ক্লান্ত দেখে নিজে থেকেই পানি এনে দিল। হালিমা বেগম আর বাণী রান্নাঘর থেকে উকি দিয়ে তাকিয়ে আছে দুই শাশুড়ি বউয়ের আবেগময় মুহূর্তর দিকে। আফরোজা শেখ কোনো দ্বিধা না করে গ্লাসটা নিয়ে ঠকঠক করে তৃষ্ণা মেটালেন। রিদিতা শান্ত গলায় জিজ্ঞেস করল, আপনার আর কিছু লাগবে আম্মা? আফরোজা শেখ মৃদু হাসলেন। না, তুমি আমাকে যে আম্মা বলে ডেকেছো এটাই অনেক। আর কি চাইতে পারি আমি? এর থেকে বড় চাওয়া আর কিছুই নেই। রিদিতা চিবুক নামিয়ে নিল, মুখ লজ্জায় লাল হয়ে গেল। আম্মা বলে ডাকতে তাকে নিজের সাথে কত যুদ্ধ করতে হয়েছে, তবেই না সে আম্মা বলে ডাকতে পেরেছে। সামান্য নীরবতা ভেঙে আফরোজা শেখ জিজ্ঞেস করলেন, আমার বজ্জাত ছেলে আর তোমার শ্বশুর কোথায় জানো? উনি বিকেলের দিকে বেরিয়েছেন, বলেছে জরুরি কাজ আছে, ফিরতে দেরি হতে পারে। ওনার সাথে বাবা আর চাচুও গেছে। আফরোজা শেখ একটু সোজা হয়ে বসলেন। দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হলো তার কপালে। তিনি কাঁধের চাদরের ভাঁজ ঠিক করতে করতে চিন্তিত স্বরে বললেন, তোমার শ্বশুরকে 3 বার কল করেছিলাম, রিসিভ করছে না। যেখানে আমি একবার কল দেওয়ার সাথে সাথে রিসিভ করে, তাই চিন্তা হচ্ছে। আহাদের সাথে তোমার কথা হয়েছে? রিদিতা দুবার ডানে বামে মাথা দোলালো, অর্থাৎ না, কথা হয়নি। আফরোজা শেখের উদ্বেগ আরও একটু বাড়ল, কিন্তু সেটা সামনে থাকা রিদিতা বুঝতে দিল না। তিনি চেয়ার ছেড়ে উঠে নিজের ঘরের দিকে এগোলেন, কিন্তু এক পা যেতেই থেমে আবার ফিরে তাকালেন। তার কণ্ঠে মাসুলভ উদ্বেগ। তোমার শরীর এখন কেমন? জ্বর কি কমেছে? ওষুধ ঠিক মতো নিয়েছো? আসলে সারা দিনের এত ব্যস্ততার কারণে একটু খোঁজ নিতে পারিনি। রিদিতার চোখে হালকা ঝিলিক দেখা গেল। সে নিচু কণ্ঠে বলল, আমি এখন ঠিক আছি আম্মা, আপনার ছেলে ঔষধ দিয়ে গেছে। একটু থেমে জিজ্ঞেস করলো, আপনাকে কি চা বা কফি কিছু দিব আম্মা? আফরোজা শেখ কণ্ঠ নিচু করে গম্ভীর স্বরে বললেন, আমার কিছু লাগলে ঋতু দিয়ে যাবে। তুমি নিজের শরীরের খেয়াল রাখো, আর এই টিপিক্যাল বউদের মতো আচরণ বন্ধ করো। আমি বলেছি আমাকে আম্মা ডাকবে, শাশুড়ি আম্মা নয়, বুঝেছো? জি আম্মা। রিদিতা মাথা নত করে রাখলো। আফরোজা শেখ তার মাথায় একটু স্নেহের হাত বুলিয়ে দিলেন, অতঃপর নিজের ঘরের দিকে চলে গেলেন। রিদিতা কয়েক মুহূর্ত একই জায়গায় দাঁড়িয়ে রইল। এক মুহূর্তের ব্যবধানে উপরের দিকে তাকিয়ে ভাবলেন, আহিয়া এতক্ষণ হয়ে গেল, এখনো এলো না কেন? সে কখন উপরে গেছে, অথচ আসার নামগন্ধ নেই। তাকে এভাবে একা রেখে চলে গেল, যদিও সে নিজেই বলেছে যাওয়ার জন্য। তাই বলে কি আর আসবে না? ভাবতে ভাবতেই সে তৎক্ষণাৎ সিঁড়ির দিকে হাঁটা ধরল। রাত তখন প্রায় 9টায় ছুঁই। সাভারের নির্জন প্রান্ত ঘেঁষে দাঁড়িয়ে থাকা তালুকদারের বিশাল বাংলো বাড়িটির সামনে এসে প্রবল শব্দে ব্রেক কষল আহাজ রাজার নেতৃত্বে আসা গাড়িগুলোর দীর্ঘ কনভয়। মুহূর্তে এই গাড়িগুলো থেকে নামলো তাদের লোকজন। পুরো বাংলো এলাকা এক নিমিষে ঘেরাও করে ফেলল নিরাপত্তা রক্ষীরা। আহাজ রাজা, আমজাদ মীর সহ একে একে সবাই গাড়ি থেকে নামলো। পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তাদের গার্ডরা। গেটের সামনে দাঁড়ানো তালুকদারের কিছু গার্ড তৎক্ষণাৎ তাদের পথ রুখে দিল। আহাদ কপাল কুঁচকে একবার শাহিনের দিকে তাকাতেই শাহিনের নির্দেশ কয়েকজন এগিয়ে গিয়ে মুহূর্তেই তাদের মাটিতে ফেলে দিল। বিশাল গেট ভেদ করে তারা ঢুকলো সারিবদ্ধ হয়ে। বাড়ির ভিতরে প্রবেশ করতেই তালুকদারের লোকেরা কয়েক দিক থেকে এসে ঝাঁপে পড়ল আমজাদ মীরকে। 4-5 জন একসাথে পেছন থেকে চাপড়ে ধরেছে। আহাত আর আশফাক এগিয়ে যেতেই তিনি ইশারায় থামিয়ে দিলেন। অতঃপর মুহূর্তে সে সব কয়টাকে চ্যাপটা চিৎপটাং করে দিলেন। কালো শার্টের ওপর অফ হোয়াইট ব্লেজারটা একটু ঝেড়ে আমজাদ মীর আবার সোজা হয়ে দাঁড়ালেন, যেন কিচ্ছুই হয়নি। এই সময় আহাত ফ্লোরে পড়ে থাকা একটাকে গলা টিপে চেপে ধরে জিজ্ঞেস করলো, ওই তালুকদারের বাচ্চা কোথায়? সময় কম আছে, দ্রুত বল, কুইক। লোকটা যন্ত্রণায় কাতর হয়ে বলল, বস উপরে। আহাত তার পরিচিত ভঙ্গিতে হাতের উল্টো বিদ্যে নাকটা খসে কোমর থেকে পিস্তল বের করে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। তার দুই পাশে বাবা আর চাচা, পেছনে ট্রই আর গার্ডরা। উপরে উঠে দরজাটা লাথি দিয়ে এক ঝটকায় ভেঙে ফেলল। ভেতরের দৃশ্য দেখে মনে হলো রঙ্গমঞ্চে নোংরা নাটক সাজিয়ে রেখেছে।
রুম জুড়ে লাল আলো, টেবিলে অ্যালকোহলের বোতল, তাস, ধোয়া, নেশা জাতীয় দ্রব্য, বিছানা এলোমেলো, মেঝেতে ছড়ানো নারীদের জুতা, কাপড় চোপড়। অথচ রুম পুরো ফাঁকা, একজনও নেই। আমজাদ মীর ইশারা করতে আহাত দ্রুত গিয়ে ব্যালকনির পর্দা সরিয়ে, আর সাথে সাথেই চোখে পড়ে 5-6 জন স্বল্প বাসনা নারী, নিশ্চয় নর্তকে। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে আহাত ঘুরে দাঁড়ায়, এক নাগারে বিড়বিড় করতে লাগলো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। বিশ্বাস করো জানো, আমি কিছু দেখি নাই। এটা ইচ্ছাকৃত ছিল না। সব দোষ তোমার এই শ্বশুর মশাইয়ের। তোমার মন্ত্রী মশাই নির্দোষ। আমজাদ মীর আর আশফাক মীর হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আহাত এক চোখ ধীরে ধীরে খুলে তার বাবা আর চাচা ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। আহাত চেঁচিয়ে উঠল, বাবা, চাচ্চু। দুজনেই যেন হুঁশে ফিরে দ্রুত মুখ ঘুরিয়ে নিল। আহাত দাঁত কিরমির করে গর্জে উঠল, লজ্জা করে না এই বয়সে এভাবে তাকাও? আজকে বাসায় ফিরেই আম্মাকে সব বলে দেব। দাঁড়াও, আমার চোখটাও নষ্ট করলা, এর শাস্তি তোমরা পাবে। আমজাদ মীর শান্তভাবে কালো চশমা পরে পিঠ ফেরানো অবস্থায় বলেন, আমরা কি ইচ্ছাকৃতভাবে দেখেছি নাকি? এটা তো অপ্রত্যাশিত। আর তুই বলে দিলি, আমরা কি চুপ করে থাকবো নাকি? আমরাও রীতিতাকে বলে দেব। আহা তার বাবার সামনে গিয়ে কটমট করে বলল, তুমি আমাকে ফাঁসিয়ে এখন আবার থ্রেট দিচ্ছ? সব কিছু হয়েছে তোমার জন্য। আমি আম্মাকে বলে তোমার নামে মামলা দিব। আমি দেব তোর নামে মামলা? তুই আমার নামে বদনাম রটাচ্ছিস, আমি চুপ করে থাকবো? বাবা। আশফাক মীর এসে বাবা ছেলের মাঝখানে দাঁড়ালেন। সে জানতো বাপ ছেলে যেখানে যাবে সেখানে একটা না একটা গন্ডগোল হবেই হবে। সে মাঝখানে এসেই ধমকে উঠলেন, থামবি তোরা? দিনের মধ্যে 100 বার একে অপরের নামে মামলা দেশ। এখন কি জন্য এসেছিস ভুলে গিয়েছিস? দুজনেই ফুঁসতে লাগলো হিতাহিত। বোধগম্য হতে আহাত একটু নাক টেনে শাহিনকে ডেকে বলল, শাহিন, এই মেয়েগুলোকে যত দ্রুত সম্ভব বাড়ি থেকে বের কর, কুইক। আর কিছু টাকাও দিস। টাকার অভাবে বড় কাপড় কিনতে পারে না, ছোট ছোট কাপড় পরে ইজ্জতের ফালুদা বানাচ্ছে। শাহিন মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে ভাই। শাহিন এক টান দিয়ে বিছানার চাদর তুলে নিয়ে মেয়েগুলোর দিকেই বাড়িয়ে দিল। তার এতক্ষণ আতঙ্কে কাঁপছিল, কিন্তু আহাদের কথা শুনে তাদের ভয় কমে গেল। শাহিন তাদের চাদরটা দিয়ে নিজেদেরকে ঢেকে শাহিনের সাথে বাসা থেকে বেরিয়ে গেল। আহাদ এবার তালুকদারকে খুঁজতে লাগলো। সে যে এই কক্ষে আছে আহাদ তার নিশ্চিত। সে গিয়ে সোফার পায়ের উপর পা তুলে বসলো। 2 আঙুল দিয়ে তুড়ি বাঁচাতেই তার লোকেরা বিশাল বেডটা উঠিয়ে পাশে সরিয়ে দিল। তখনই দেখা গেল বিছানার নিচে গুটিছুটি হয়ে ঘাপটি মেরে আছে সোলাইমান তালুকদার। বেড সরাতেই তার চোখে আতঙ্কে বড় বড় হয়ে গেল। আশফাক মীর হেসে উঠলেন, ওরে শালা, তলে তলে বিড়ালের ব্যাং ধরে আশ্রয় নিয়ে বসে আসিস দেখিয়ে। আহাদের লোকেরা টেনে এনে তাকে আহাদের সামনে হাঁটু গেড়ে বসালো। পোশাক বলতে শুধু শরীরে একটা লাল আন্ডারওয়্যার, গলায় নারীদের রঙিন স্কার্ফ ঝুলানো, শরীরে কয়েক জায়গায় লিপস্টিকের দাগ। আহাত পিস্তল হাতাটা গালে ঠেকিয়ে ঝুঁকে বসলো। 1 সেকেন্ড পর করে বলল, বয়স তোর 70 ছুঁই ছুঁই, এক পা ধরে আরেক পা কবরে, পক্ষীটাও তো অকেচো। তাহলে এইসব সার্কাসে করিসটা কি আমারে বোঝা? সোলাইমান তালুকদার ভেতরে ভেতরে ভয় পেলেও সেটা দমিয়ে রাখলেন। নিজের দুর্বলতা লুকিয়ে চোখ গরম করে তেতে উঠলেন। আমার বাড়িতে এসে আমার বেডরুমে বসে আমাকেই অপদস্থ করতেছিস? তোদের সব কটাকে আমি এক তুড়িতে শেষ করে দিতে পারি। আমজাদ মীর পেছন থেকে তার ঘাড় ধরে উড়িয়ে উঠিয়ে দাঁড় করালেন। দাঁত কপাটি দিয়ে বললেন, সে তো সময় বলে দেবে কে কাকে কেল্লা পথে পাঠায়। আগে তোর জন্য যে উপহার নিয়ে এসেছি সেগুলো পছন্দ হয় কিনা দেখ। উপহার? কিসের উপহার? তালুকদার সামান্য বিচলিত হয়ে জানতে চাইল। আহাত কিঞ্চিত বাঁকা হাসলো। সেই হাসি ছিল ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। আমজাদ মীর দাঁড়িয়ে থাকা লোকগুলো ইশারা করলেন তারা সোলাইমান তালুকদারকে চেনে নিচে নামিয়ে নিয়ে আসে। সেখানে মাঝ ঘরে রাখা 2টি বড় লাল কফিন,
কাপড় সরাতে তালুকদার পিছিয়ে গেল। ভেতরে তার দুই বিশ্বস্ত লোকের নিথর দেহ। এটা সরাসরি ইঙ্গিত করছে তারও মৃত্যু ঘনিয়ে এসেছে। তাকে বাঁচানোর মতো এখন তার লোকেরাও কেউ নেই, সবাই আহত বা নিহত। তালুকদার হঠাৎ সুযোগ বুঝে ছুট লাগালো দরজার দিকে, পালানোর আপ্রাণ চেষ্টা, কিন্তু দরজার কাছাকাছি পেছনের আগেই হাতের বাহিনী সামনে এসে দাঁড়ালো। ধাক্কা খেয়ে তালুকদার মেঝেতেই পড়ে গেল। আহাত রাজা একটু হাসল, পা মেপে মেপে হাঁটু বাজিয়ে বসলো তালুকদারের সামনে। তালুকদার ছটফটিয়ে পিছোতে লাগলো, ভেঙে পড়া কঞ্চে আকুচি করতে লাগলো। আমারে ছাইড়া দে, আমার সাথে এমন করতে পারস না। দেখ আমারে যাইতে দে কইতাছি, ভালোই ভালোই যাইতে দে, তা না হলে খুব খারাপ হইব। আমারে যাইতে দে কইতাছি। আহাত রাজা হাতের উঁচু পিঠ দিয়ে নাকটা ঘষে নিল, ঠোঁট বাঁকিয়ে ঠান্ডা স্বরে বলল, অবশ্যই তোকে যেতে দিব। এত করে যখন বলছিস তোকে যেতে না দিয়ে পারি? কি বলতো, আমার মনটা আবার ভীষণ নরম, একদম হাওয়াই মিঠাইয়ের মতো। তুই যখন এত অনুরোধ করছিস তোকে বিনা টিকিটে পরপারে পাঠিয়ে দেব, নো টেনশন। না না না, আমাকে কিছু করবি না কইলাম, আমারে যাইতে দে। আহাদের চোয়াল শক্ত হয়ে গেল, রক্ত চক্ষু বর্ণ। সে এক ভয়ানক গর্জন করে উঠল, মুখ খোল, আমি বলছি, হা কর। কিন্তু তালুকদাররা বুঝল না, শুধু নির্বাক চেয়ে আছে। এবার আহাদের সব ধৈর্যের সীমা রেখা পার হলো। 1 সেকেন্ডের ব্যবধানে সে তালুকদারের চোয়াল চেপে ধরে পর পর দুটো গুলি করলো। সেই বুলেট মাথা ফুঁড়ে বেরিয়ে গেল। তালুকদার লুচিয়ে পড়লো মেঝেতে। মুহূর্তেই তালুকদারের কাম তামাম। আহাত উঠে দাঁড়ালো, মেঝেতে পড়ে থাকা নিথর তালুকদারের দিকে তাকিয়ে বলল, আহাদ রাজা দুবার অপশন দেয়, তৃতীয়বারে অ্যাকশন নেই, মাইন্ড ইট। তাদের লোকগুলো ইশারা করার সাথে সাথে তার সব লাশগুলো প্যাকেট করে নিয়ে গেল নদীতে ফালানোর উদ্দেশ্যে। আহাত রাজা তার দাদুর প্রতিশোধ নিয়েছে। তার হৃদয়ে এক অদ্ভুত শিথিলতা নেমে এলো। সবাই মিলে তালুকদারের অপকর্মের বাংলো বাড়ির পেছনে ফেলে অন্ধকার রাতের মধ্যে মিলিয়ে গেল। রাতের গভীর হয়ে এসেছে, অর্ধরাত্রির শেষ প্রহর। মীর হাউসের লাইটের আলো ক্ষীণ, বাতাস ভারী, সবকিছু নিস্তব্ধ। মিশন শেষ করে বাড়িতে প্রবেশ করলো মীর পরিবারের সকল পুরুষ, সবাই ক্লান্ত। আজকের ধামাকা সবার চোখে মুখে স্পষ্ট, তবুও সেই ক্লান্তির গভীর, প্রতিশোধের ঠান্ডা সন্তোষে। মূল দরজা ঠেলে ভিতরে ঢুকতে সবাই মুহূর্তে থমকে দাঁড়িয়ে গেল। ডাইনিং স্পেসের উপরে ঝোলানো ঝাড়বাতি নরম আলোয় এক শান্ত পবিত্র দৃষ্টি ফুটে ওঠে। কাছে ডাইনিং টেবিলে মাথা রেখে ঘুমিয়ে ঢলে আছে রিধিতা। টেবিলে খাবার সাজানো, সবাই রাতের খাবার শেষ করলেও রিধিতা জানে পরে খাবে। আহিয়াও রাতে খায়নি, তো আহিয়ার অজুহাত দিয়েছিল। সবাই যে যার মতো চলে গেলেও রিধিতা খাবার টেবিলে বসে অপেক্ষা করতে থাকে বাড়ির পুরুষদের জন্য। অপেক্ষা করতে করতে কখন যে চোখ লেগে এসেছে সে নিজেও জানে না। আশফাক মীর কিছুক্ষণ অবাক হয়ে তাকে থেকে নিচু গলায় বললেন, এই মেয়েটা কি সত্যি আমাদের জন্য এমনভাবে খাবার সাজিয়ে অপেক্ষা করছিল? মা ছাড়া তো কোনোদিন কেউ আমাদের জন্য এমন করে বসে থাকেনি। ভাইজান, না তোমার বউ না, না আমার বউ।